হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডক্টর দিগন্ত ফ্রম মেডিকেলি ইউজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই খারাপ সময়ে পরিবারের সকলকে সাথে নিয়ে অত্যন্ত সচেতনতার সাথে দিন পার করছেন। আমাদের প্রতিদিনকার সমস্যাগুলোর মাঝে একটি সাধারণ সমস্যা হচ্ছে অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রিকের সমস্যা, যা মাঝে মাঝে কিন্তু অনেক বেশি মারাত্মক একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আজকের ভিডিওতে আমরা পোস্টমর্টেম করব এই গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির সমস্যা নিয়ে, অর্থাৎ এই সমস্যাটি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কাদের বেশি হতে পারে এবং কিভাবে আপনারা নিজেরাই এই সমস্যাটি সমাধান করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের কাছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু দীর্ঘদিন ধরে যদি এই অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রিকের সমস্যা আপনার চলতে থাকে তাহলে সেটি কিন্তু মারাত্মক কিছু অসুখকে আমন্ত্রণ করে নিয়ে আসে। অর্থাৎ এই সমস্যাটি দীর্ঘদিন থাকার ফলে আপনার পাকস্থলীতে আলসার অর্থাৎ পাকস্থলীর ভিতরের আবরণে ঘা এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং এখনই সময় সচেতন হওয়ার এবং এখনই সময় সাবধান হওয়ার। তো চলুন প্রথমে আমরা জানি যে অ্যাসিডিটি আসলে কি। অ্যাসিডিটি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য যে অ্যাসিড সিক্রেশনটি হয় অর্থাৎ যে অ্যাসিডটি নিঃসরণ হয় তার সাথে অ্যাসিডটিকে প্রশমন করার জন্য যে পদার্থটি নিঃসরণ হয় তার ভিতরে একটি অসামঞ্জস্যতা সৃষ্টি হয়, অর্থাৎ অ্যাসিডের পরিমাণটি কিন্তু বেড়ে যায়। তখন যে অবস্থা তৈরি হয় সেটিকেই আমরা বলি অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রিকের সমস্যা। তবে অ্যাসিডিটি আপনার হচ্ছে কিনা সেটি বুঝতে গেলে কিন্তু অ্যাসিডিটির লক্ষণগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। অ্যাসিডিটির প্রথম লক্ষণ হচ্ছে পেটের ভেতরে জ্বালা পোড়া করা, এমনকি পেটের বিভিন্ন জায়গায় ব্যথাও করতে পারে। এছাড়া আপনার সবসময় অস্বস্তি লাগাও কিন্তু অ্যাসিডিটির আরো একটি লক্ষণ। এছাড়া যে কোনো কারণে পেট যদি ফুলে ওঠে অথবা ফেপে যায় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। এছাড়াও গলা জ্বালা পোড়া করা এমনকি টক ঢেকুর ওঠাও কিন্তু অ্যাসিডিটির অন্যতম লক্ষণ। এবং এই অ্যাসিডিটি যখন মারাত্মক আকার ধারণ করে তখন এর কারণে কিন্তু বুকের এইখানে ব্যথাও হতে পারে, যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলি হার্ট বার্ন। এখন আমরা জানবো যে আমাদের শরীরে অ্যাসিডিটি আসলে কিভাবে হচ্ছে, অর্থাৎ অ্যাসিডিটির মেকানিজম সম্পর্কে। আপনারা পাশের ছবির দিকে তাকালে দেখতে পাবেন এটি আমাদের পরিপাকতন্ত্র, অর্থাৎ আমরা যখনই কোনো খাবার খাচ্ছি তখনই কিন্তু এই তন্ত্রের মাধ্যমে খাবারটি হজম হয়ে আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তি যোগাচ্ছে। অর্থাৎ আপনি যখনই কোনো খাবার খান তখন সেটি মুখ থেকে ইসোফেগাস দিয়ে পাকস্থলীতে যাচ্ছে এবং সেখানে খাবারটি হজম হচ্ছে, পরবর্তীতে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের ভেতরে সেটি শোষণ ঘটছে এবং পরবর্তীতে বর্জ্য পদার্থ রূপে মলদ্বার দিয়ে সেটি বের হয়ে যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু অ্যাসিডিটি এবং সেটি যেহেতু ঘটছে পাকস্থলীতে, তো চলুন পাকস্থলীর ছবিটাকে একটু ফোকাস করা যাক। আপনারা ছবিটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পাকস্থলী কিন্তু বিভিন্ন ধরনের লেয়ার দিয়ে গঠিত, অর্থাৎ পাকস্থলীতে বিভিন্ন স্তর আছে এবং এই স্তরের ভিতরে থাকে অনেক ধরনের কোষ যেগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। যে রসগুলোকে আমরা একত্রে বলছি পাচক রস অথবা গ্যাস্ট্রিক জুস। আমাদের শরীর থেকে সাধারণত প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার পাচক রস কিন্তু নিঃসরণ হচ্ছে এবং এই পাচক রসের অন্যতম একটি উপাদান হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটি এই পাকস্থলীর স্তরে থাকা এক ধরনের কোষ যেটির নাম হচ্ছে প্যারাইটাল কোষ সেটি থেকে নিঃসরণ হয় এবং আমাদের খাবারকে গলিয়ে হজম করতে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা অনস্বীকার্য। তবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসিড। তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন আসা খুবই স্বাভাবিক যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু আমাদের সব ধরনের খাবারকে গলিয়ে দিচ্ছে তাহলে পাকস্থলীকে কেন সেটি গলাতে পারছে না। তার উত্তর হচ্ছে এই বিভিন্ন স্তরের ভেতরে
আরো এক ধরনের কিন্তু কোষ থাকে, যেটির নাম হচ্ছে মিউকাস কোষ। এবং এই মিউকাস কোষের কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ মিউকাস সিক্রেশন করা, এবং এই মিউকাসের কাজ হচ্ছে পাকস্থলীর যে ভেতরের আবরণীটি ছিল সেই আবরণীতে একটি স্তর তৈরি করা, যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতিকর প্রভাব এই পাকস্থলীর প্রাচীরের গায়ে পড়তে না পারে। এবং আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি সাধারণত একটি নির্দিষ্ট সময় সিক্রেশন হয়, এবং এই সময়টি কিন্তু আপনি নিজেই নির্ধারণ করে দেন। অর্থাৎ আমাদের বাঙালিদের অভ্যাস হচ্ছে 3 বেলা খাবার খাওয়া। যদি কেউ সকাল 9টা, 2টা এবং রাত 9টায় খাবার খেয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের শরীর সেভাবেই অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ সেও কিন্তু সকাল 9টা, 2টা এবং রাত 9টায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন করতে শুরু করবে। কিন্তু কোনো কারণে যদি আপনাদের এই খাবারের সময়টি মিস হয়, অর্থাৎ আপনি সকাল 9টার খাবার যদি দুপুর 11টায় খান এবং দুপুর 2টার খাবার যদি বিকাল 5টায় খান, তাহলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটি ওই নির্দিষ্ট সময়ে সিক্রেশন হবে, এবং পাকস্থলীতে এসে সে দেখবে কোনো খাবার নেই। তখন একটি পরিবেশ সৃষ্টি হবে যেটি পুরাটাই অ্যাসিডিক, এবং তখনই কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা অথবা অ্যাসিডিটির সমস্যা হবে। এছাড়া আরো একটি কারণ হচ্ছে, যদি কোনো কারণে এই মিউকাস কোষ এবং প্যারাইটাল কোষের ভেতরে কার্যক্রমের সামঞ্জস্যহীনতা ঘটে। অর্থাৎ যদি কোনো কারণে মিউকাস সিক্রেশনের পরিমাণ কমে যায় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের পরিমাণটি বেড়ে যায়, তাহলে কিন্তু মিউকাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করতে পারবে না, যার কারণেও কিন্তু ওই অ্যাসিডিক পরিবেশেরই সৃষ্টি হবে, যার ফলশ্রুতি হচ্ছে অ্যাসিডিটি, এবং আপনার পেট জ্বালা পোড়া করবে, টক ঢেকুর উঠবে, পেট ফুলে যাবে, এমনকি বুক জ্বালা পোড়াও কিন্তু হতে পারে। এবং দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা চলতে থাকে, তাহলে কিন্তু পাকস্থলীর স্তর ক্ষয় হয়ে যাবে এবং পাকস্থলীর আলসার সৃষ্টি হবে, যেটি আপনার আমার সবার জন্য অনেক বেশি ক্ষতিকারক। তো চলুন এখন জেনে নেওয়া যাক যে এই অ্যাসিডিটির কারণগুলো আসলে কি কি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে অ্যাসিডিটির 1 নম্বর কারণটি হচ্ছে নির্দিষ্ট সময়ে খাবার না খাওয়া। অর্থাৎ যে সময়ে আপনার খাবার খাওয়ার কথা ছিল, আপনার কর্মব্যস্ততার কারণে অথবা অন্য কোনো কারণে আপনি সেই খাবারটি সে সময় খেতে পারেননি, যার কারণে কিন্তু আপনার অ্যাসিডিটি হতে পারে। এছাড়াও আরো একটি কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ তেল মশলাযুক্ত খাবার খাওয়া, এবং আমরা এখন যে ফাস্টফুডগুলা খাই, অর্থাৎ বাইরের খাবারগুলা খাই, এই খাবারের কারণেও কিন্তু আপনার অ্যাসিডিটি হতে পারে। এছাড়া আরো একটি কারণ হচ্ছে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া। এ ধরনের কিন্তু একটি অভ্যাস আমাদের বাঙালিদের ভেতরে অনেকেরই আছে, তার কারণেও কিন্তু আপনার অ্যাসিডিটি হতে পারে। এছাড়াও ধূমপান করা, এবং আপনার শরীরের উচ্চতা থেকে যদি আপনার ওজন বেশি থাকে, তাহলেও কিন্তু এই অ্যাসিডিটির সমস্যা আপনার হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ, যেমন প্যারাসিটামল অথবা ব্যথার ওষুধ আপনারা যদি খালি পেটে খান, তাহলে সেগুলোও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনের পরিমাণটা বাড়িয়ে দেয়, যার কারণে আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এছাড়াও যদি অতিরিক্ত টেনশন করেন অথবা কারো পরিবারে এই ধরনের হিস্ট্রি থাকে, অর্থাৎ আপনার বাবা, মা, বোন, ভাই কারো যদি এই অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে, তাহলে আপনারও কিন্তু যে কোনো সময় এই অ্যাসিডিটির সমস্যা হতেই পারে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই ছোট্ট একটি সাধারণ সমস্যা, অর্থাৎ অ্যাসিডিটির সমস্যাটি যদি আপনারা দীর্ঘদিন ধরে পুষে রাখেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেটি অনেক মারাত্মক একটি সমস্যা হিসেবে দেখা যেতে পারে। সুতরাং এই অ্যাসিডিটির সমস্যাটিকে অতি সত্বর সমাধান করা জরুরি। তো এই সমস্যাটির সমাধানের জন্য আপনি সাধারণত 2টি পথ বেছে নিতে পারেন। একটি হচ্ছে আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে সামান্য একটু পরিবর্তন অথবা ওষুধের মাধ্যমে। আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে পরিবর্তন করতে হলে সবার আগে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আপনি যখনই খাবার খাবেন সেই সময়টাকে নির্দিষ্ট করে নিতে হবে। অর্থাৎ সকালের খাবার সেই নির্দিষ্ট সময়ে খাবেন এবং প্রতিদিন একই সময়ে খাবেন। দুপুরের খাবারটিও একই সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও খাবার খাওয়ার সময় কখনোই পানি খাবেন না। পানি খেতে হবে খাবার খাওয়ার পূর্বে অথবা খাবার খাওয়ার পরে, তাহলে আপনার অ্যাসিডিটি কিন্তু কমে যাবে। এছাড়াও আপনারা বাইরের যে খাবারগুলোতে অভ্যস্ত, অর্থাৎ তেলযুক্ত, মশলাযুক্ত বাইরের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, এই খাবারগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলুন। এছাড়াও খাবার খেতে হবে আস্তে আস্তে, অনেক বেশিক্ষণ ধরে চিবিয়ে, কারণ আমাদের মুখ থেকেই সাধারণত খাবার হজমের জন্য
অনেক ধরনের পাচক রস বের হয় এবং আপনার মুখের ভেতরে যদি খাবার অর্ধেক হজম হয়ে যায় তাহলে কিন্তু পাকস্থলীর উপরে প্রেসারটা কম পড়বে, অর্থাৎ আপনার পাকস্থলীকে কাজ কম করতে হবে, সে হাইড্রোক্লোরিক অ্যাসিডও কম সিক্রেশন করবে, যার কারণে আপনার অ্যাসিডিটিও কিন্তু কম হবে। এছাড়াও খাবার খেতে হবে বারে বেশি পরিমাণে কম, অর্থাৎ অল্প অল্প খাবার বারবার খান, তাহলে পাকস্থলীও অল্প অল্প হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের মাধ্যমে আপনার খাবারটিকে হজম করে ফেলবে। একবারে অনেক বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে সিক্রেশন হবে না, যার ফলে আপনার অ্যাসিডিটিও হবে না। এছাড়াও আমাদের বাঙালিদের ভেতরে একটি অভ্যাস আছে যে আমরা খাবার খাওয়ার সাথে সাথে ছোট্ট একটি ঘুম দিয়ে নেই, কিন্তু এই অভ্যাসটিও কিন্তু অ্যাসিডিটি সৃষ্টির অন্যতম একটি কারণ। কখনোই খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না, কিছুক্ষণ হাঁটাচলা করুন, তাহলে আশা করি আপনার অ্যাসিডিটিও নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও সাধারণত ঘুমানোর সময় আপনার মাথার উচ্চতা যেন আপনার পা থেকে অন্তত 6 থেকে 8 ইঞ্চি বেশি হয়, তাহলেও কিন্তু আপনার অ্যাসিডিটি কমে যাবে। এছাড়া যারা ধূমপান করেন এবং প্রচুর পরিমাণ অ্যাসিডিটির শিকার হন তারা আজকে থেকে ধূমপান ছেড়ে দিন, কারণ ধূমপানের কারণেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে। এছাড়াও যারা প্যারাসিটামল অথবা ব্যথানাশক ওষুধ খাচ্ছেন তারা কখনোই খালি পেটে এ জাতীয় ওষুধ খাবেন না, তারা অবশ্যই ভরা পেটে খাবার পরে প্যারাসিটামল এবং ব্যথানাশক ওষুধ খাবেন, কারণ এই ওষুধগুলো কিন্তু পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের মাত্রাটিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়াও যারা ওজন বেশি, অর্থাৎ যাদের উচ্চতা থেকে ওজন অনেক বেশি, তারা তাদের ওজনকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন, কারণ এই অতিরিক্ত ওজনও কিন্তু অ্যাসিডিটির কারণ। তবে ওজন কমাতে হবে ধীরে ধীরে, একবারে অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করলে কিন্তু আপনার পিত্তথলিতে পাথর পর্যন্ত হতে পারে। এছাড়াও আপনাদের জন্য আরো একটি ছোট্ট টিপস, যেটি হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উষ্ণ গরম পানিতে যদি একটু লেবু চিপে আপনারা খান তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে লেবু তো নিজেই আসলে অ্যাসিড, তাহলে এটি অ্যাসিডিটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আসলে লেবুতে যে অ্যাসিডটি থাকে সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং এই অ্যাসিডটি হচ্ছে অনেক দুর্বল অ্যাসিড। আপনি যখন খালি পেটে আর লেবু খাচ্ছেন, অর্থাৎ এই সাইট্রিক অ্যাসিডটিকে আপনার পাকস্থলীর ভিতরে দিচ্ছেন, তখন কিন্তু আপনার ব্রেনে একটি সিগন্যাল চলে যাচ্ছে যে পাকস্থলীর ভিতরে অলরেডি অ্যাসিড আছে এবং সে পাকস্থলীকে নির্দেশ দিবে যে পাকস্থলীতে যেহেতু অ্যাসিড আছে, সো তুমি অল্প পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করো। পাকস্থলীয় এই নির্দেশ মেনে অল্প পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করবে, যার কারণে আপনার অ্যাসিডিটির সমস্যা আর হবে না। এবার আসি ওষুধ সম্পর্কে। সাধারণত অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য বা নিয়ন্ত্রণের জন্য বাজারে রাবিপ্লাজল, পেন্টোপ্লাজল, ইসোমিপ্লাজল, অ্যান্টাসিড এমনকি ইনো পর্যন্ত পাওয়া যায় এবং আপনারা বিভিন্নভাবে এই ওষুধগুলা সাধারণত সবসময় খেয়ে থাকেন এবং এর মাধ্যমে অনেকেই উপকার পাচ্ছেন, আবার অনেকেই পাচ্ছেন না। তবে এই ওষুধগুলোর ভিতরে আমার সাজেশন হচ্ছে ইসোমিপ্লাজল ট্যাবলেটটি, যেটি বাজারে সাধারণত প্রোনেক্স 20 মিলিগ্রাম ট্যাবলেট এবং প্রোনেক্স 40 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। এই ওষুধটির একটি বিশেষ উপকারিতা হচ্ছে এটি অতি দ্রুত আপনার শরীরে কাজ শুরু করে এবং দীর্ঘক্ষণ সময় ধরে কাজ করে, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে আপনার অ্যাসিডিটিকে কিন্তু এটি নিয়ন্ত্রণে রাখে। সুতরাং এই ট্যাবলেটটি আপনাকে খেতে হবে খাবার আধা ঘন্টা আগে এবং প্রতিদিন 2টি করে ট্যাবলেট যদি আপনারা 1.5 থেকে 2 মাস খান তাহলে এই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও অ্যাসিডিটির সাথে যেহেতু পেট ফেপে যাওয়া এবং বমি বমি ভাবের ব্যাপারটি যুক্ত, এই বমি বমি ভাব অথবা পেট ফেপে যাওয়াকে কন্ট্রোলের জন্য আপনি যেটি খেতে পারেন সেটি হচ্ছে একটি ডমপেরিডন 10 মিলিগ্রামের ট্যাবলেট, যেটি বাজারে সাধারণত পারিডন 10 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়। এই ওষুধটিকেও কিন্তু আপনাকে খেতে হবে খাবার আধা ঘন্টা আগে এবং দিনে 2 বার করে, অর্থাৎ আগের ওষুধটির সাথে এই ওষুধটি যোগ করে নেবেন এবং 1.5 মাস ধরে বা 2 মাস ধরে আপনারা যদি এই ওষুধ দুটি কন্টিনিউয়াস খেয়ে যান তাহলে আশা করি আপনি অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও এই 2টি ওষুধেও যাদের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ হবে না, অর্থাৎ যারা অলরেডি আপনাদের অ্যাসিডিটিকে অনেক বেশি বাড়িয়ে ফেলেছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে বাজারে গ্যাভিসল নামে একটি সিরাপ পাওয়া যায়, আপনারা খাবার আধা ঘন্টা পরে এই সিরাপটি খেয়ে দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই খুব সাধারণ আবার অসাধারণ সমস্যাটিকে কিভাবে আপনারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন তা
তার পুরাটাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখনো মেডিকেলি ইয়োর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসলেই আপনার কাছে সাথে সাথে সেটি চলে যায়। এছাড়াও এই সমস্যাটি যেহেতু খুবই সাধারণ, সুতরাং আপনার পরিবারের সবাইকে ভিডিওটি দেখানোর মাধ্যমে সবাইকে সচেতন করতে পারেন এবং ফেসবুকে শেয়ার করার মাধ্যমে বন্ধুদেরকেও এ ব্যাপারে জানাতে পারেন। তো খুব শীঘ্রই দেখা হবে আরো নতুন একটি ভিডিও নিয়ে, আরো নতুন কোনো রোগের সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেডিকেলি ইয়োর্স চ্যানেলের সাথেই থাকবেন।